নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে এসএলএসটি শিক্ষাবিজ্ঞানের 25 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আর এই প্র্যাকটিস সেটের মধ্যে যে সমস্ত উত্তর দেওয়া আছে তার মধ্যে দু একটা প্রশ্নের উত্তর হয়তো ভুল থাকতে পারে, তো সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর এখানে যে নাম্বারিংগুলো করা আছে প্রশ্নের, এই নাম্বারিংগুলো একটু হেরফের করা আছে, তো এটা কোনো ব্যাপার নয়। তো যাই হোক, প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরের, দেখো, ফ্রয়েডের মতে মনের ক্রিয়াশীল তৃতীয় স্তরকে বলেছেন, মানে ফ্রয়েড মনের ক্রিয়াশীল তৃতীয় স্তরকে কি বলেছেন না সুপার ইগো। আর এখানে যে উত্তরগুলো একটু তাড়াতাড়ি বলছি, তোমরা ভিডিওটা পজ করে করে দেখবে কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছো। দ্বিতীয় যে প্রশ্নটা আছে, সাইকোডাইনামিক কনসেপ্টের প্রথম প্রবক্তা হলেন সিগমুন্ড ফ্রয়েড। মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্য অনুযায়ী শিক্ষার্থীদের কটি ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। গিভ ইউর পিউপিল নো ভার্বাল লেসন বলেছেন রুসো। কোন তত্ত্বের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োগ ঘটে? বৌদ্ধিক সংগঠন তত্ত্বে। ইন্টালেক্ট সিএভিটি প্রবর্তন করেন থর্নডাইক। নয়তালিম শিক্ষার স্তর হল 4টি। হিন্দু স্কুল স্থাপিত হয় 1819 খ্রিস্টাব্দে। সোশিওলজি শব্দটি এসেছে লাটিন শব্দ থেকে। সোশিওলজি শব্দটি এসেছে লাটিন শব্দ থেকে। মিরাত উল আকবর প্রকাশিত হয় 1822 খ্রিস্টাব্দে। ব্যক্তিত্বের ব্যক্তিগত মনস্তত্ত্ব দান করা হয়, এটা বলেছেন ইয়ুং। সোশিওলজি বইটির লেখক হলেন সিএইচ কুলি। সিএইচ কুলি হলেন সোশিওলজি বইটির লেখক। না, সোশিওলজি বইটির লেখক হবেন, এটা ভুল দেওয়া আছে, এখানে হবে অগাস্ট কোঁত হবে। সোশিওলজি বইটির লেখক হলেন অগাস্ট কোঁত। তো সোশিওলজি গ্রন্থটির লেখক হলেন অগাস্ট কোঁত, ঠিক আছে। তো এখানে হচ্ছে এটা অপশানটা দেওয়া নাই। তো সোশিওলজি গ্রন্থটির লেখক হলেন অগাস্ট কোঁত। পরের প্রশ্ন, সামাজিকীকরণ সম্পর্কিত বিষয়বস্তুকে ক ভাগে ভাগ করা যায়? সামাজিকীকরণ সম্পর্কিত বিষয়বস্তুকে 5 ভাগে ভাগ করা যায়। মূল্যায়নের একটি বৈশিষ্ট্য হলো, মূল্যায়ন হলো একটি গতিশীল প্রক্রিয়া। মূল্যায়ন হলো একটি গতিশীল প্রক্রিয়া। পরিমাপের একটি বৈশিষ্ট্য হলো, পরিমাপের একটি বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পদ্ধতি। মূল্যায়নকে ক ভাগে ভাগ করা যায়? মূল্যায়নকে 2 ভাগে ভাগ করা যায়, ফর্মেটিভ এবং সামেটিভ, বা গঠনগত মূল্যায়ন বা সমষ্টিগত মূল্যায়ন। ভাববাদের সঙ্গে কোন চিন্তাবাদের সাদৃশ্য পাওয়া যায়? ভাববাদের সঙ্গে উপনিষদের চিন্তাধারার সাদৃশ্য পাওয়া যায়। মন হলো জড়জগতের একটি অংশ, কোন দার্শনিকের মতবাদ? মন হলো জড়জগতের একটি অংশ, এটা হচ্ছে প্রকৃতিবাদীদের মতবাদ। আর বস্তু জগতের বললে হতো মার্ক্সবাদের মতবাদ, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রকৃতিবাদীদের মতবাদ, এটা সঠিক উত্তর
দেখো এখানে দেওয়া আছে, এটা সামেশন এফএক্স ড্যাশ হবে, ঠিক আছে। এখানটাতে আবার মিস্টেক হয়েছে, এখানটা সামেশন হবে, ঠিক আছে। সামেশন এফএক্স ড্যাশ সমান 960 আর এন সমান 40 হলে গড় বা মিন বের করতে বলেছে। তো এটা কি না, এটা হচ্ছে অবিন্যস্ত রাশিমালার গড় বের করতে বলেছে। তো অবিন্যস্ত রাশিমালার গড় বের করার যে সূত্র সেটা হচ্ছে সামেশন এক্স বাই এন, ঠিক আছে। দেখো এখানে সামেশন এফএক্স মান দেওয়া আছে, তাহলে এখানে 960/40 করে যেটা বেরোবে সেটা, তো 960/40 করে যেটা উত্তর বেরোবে সেটা হচ্ছে তোমার 24, ঠিক আছে। তো এটা হচ্ছে এটার গড়। দেখো এখানে বলেছে 0 থেকে 4-এর প্রকৃত শ্রেণীসীমা। শ্রেণীসীমা মানে এইটা কি, এইদিকে যেটা আছে এটা হচ্ছে লোয়ার লিমিট আর এটা হচ্ছে আপার লিমিট। তো লোয়ার লিমিট বের করতে হলে 0.5 বিয়োগ দিতে হবে, আর আপার লিমিট বের করতে হলে 0.5 যোগ করতে হবে এই সংখ্যাটার সাথে। এটার সাথে 0.5 যোগ করতে হবে আপার লিমিটের ক্ষেত্রে, আর লোয়ার লিমিটের ক্ষেত্রে যে নিম্ন সীমা থাকবে তার সাথে 0.5 বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে এটার উত্তর দাঁড়াচ্ছে কত না 0.5 থেকে 4.5, ঠিক আছে। দেখো এখানে বলেছে এম সমান 67, আই সমান 5, সামেশন এফএক্স ড্যাশ সমান 26, এন সমান 66 হলে গড় বা মিন কত হবে। তো এটা যে গড় বা মিন বের করতে বলেছে এটা হচ্ছে বিন্যস্ত রাশিমালার গড় নির্ণয়ের যে সূত্র সেটা প্রয়োগ করতে হবে এখানে। তো বিন্যস্ত রাশিমালার গড় নির্ণয়ের সূত্রটি হলো এ এম প্লাস সামেশন এফএক্স ড্যাশ বাই এন ইন্টু আই। তো এখানে এই যে মানগুলো দেওয়া আছে দেখো, এই যে এম তারপরে হচ্ছে সামেশন এফএক্স ড্যাশ এন, এই মানগুলোকে এই সূত্রটার মধ্যে প্রয়োগ করবে, প্রয়োগ করে যে উত্তরটা বেরোবে সেটা হবে এখানে উত্তর। তো এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর পয়েন্টে তোমরা মানে পয়েন্ট বলছি কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্নে চলে যায়। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় সুযোগ পেত না শূদ্ররা। ব্রাহ্মণ্য যুগে ইন্দ্র, অগ্নি ও বরুণের প্রার্থনা করতেন, তাদের বলা হতো হোত্রী। স্বাভাবিক বণ্টনের লেখচিত্রের আকৃতি হল ঘণ্টার মতো। যে বণ্টনের লেখ স্বাভাবিক বণ্টন লেখের অনুরূপ হয় তাকে বলে মেসোকার্টিক লেখ। উপনিষদ শব্দটির অর্থ কী? উপনিষদ শব্দটির অর্থ হলো ব্রহ্মবিদ্যা। কাউন্সেলিং শব্দটি এসেছে টু কাউন্সেল থেকে। এখানে একটা উক্তি বলেছে, গাইডেন্স ইজ দ্য হেল্প গিভেন বাই ওয়ান পারসন টু অ্যানাদার ইন মেকিং চয়েসেস, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ইন সলভিং প্রবলেম। উক্তিটি কে করেছেন? তো এই উক্তিটি করেছেন জোন্স। মুদালিয়র কমিশন সরকারের কাছে রিপোর্ট পেশ করে কত খ্রিস্টাব্দে? দেখো এখানে তিনটে জিনিস জানা আছে। তো মুদালিয়র কমিশন গঠন করা হয় 1951 খ্রিস্টাব্দে, মানে কমিশন, আর মুদালিয়র কমিশনের রিপোর্ট সরকারের কাছে জমা পড়ে হচ্ছে 1953 খ্রিস্টাব্দে, আর মুদালিয়র কমিশন হচ্ছে গঠন করে আর কি 1952 খ্রিস্টাব্দে। এইটা আরেকবার বলে দিচ্ছি যে মুদালিয়র কমিশন স্থাপনের সুপারিশ করা হয় 1951 খ্রিস্টাব্দে, মুদালিয়র কমিশন গঠন করা হয় 1952 খ্রিস্টাব্দে, আর মুদালিয়র কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয় 1953 খ্রিস্টাব্দে, ঠিক আছে। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয়।
বুনিয়াদী শিক্ষার সময়কাল ছিল হচ্ছে মোট সময় ছিল 8 বছরের। ঠিক আছে, বুনিয়াদী শিক্ষার সময়কাল ছিল 8 বছরের। আর যদি বলতো বুনিয়াদী শিক্ষার স্তর, তো বুনিয়াদী শিক্ষার স্তর হলে হবে 4 বছরের। ঠিক আছে, তো পরের প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয় দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল? তো গ্রামীণ বিশ্ববিদ্যালয় সুইডেন এর ডেনমার্ক বিশ্ববিদ্যালয় দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল। শিক্ষাকে যুগ্ম তালিকায় আনা হয়েছে 1976 খ্রিস্টাব্দে। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন রুসো। পর্যবেক্ষণ পদ্ধতির প্রথম প্রবক্তা হলেন পেস্তালাসি। স্বাভাবিক বণ্টন লেখচিত্রটি দ্বিপার্শ্বিক প্রতিসম। কম্পিউটারে সমস্ত তথ্য সংগ্রহ করে রাখে, মানে কম্পিউটার সমস্ত তথ্য সংগ্রহ করে রাখে মেমোরিতে। কম্পিউটারে প্রতিটি অক্ষরের প্রতিনিধিরূপে থাকে একটি বাইট। মনোবিদ পিকুনাসের মতানুযায়ী ব্যক্তির জীবন বিকাশের স্তরের সংখ্যা হল 10টি। শিক্ষাক্ষেত্রে নারীদের সমান অধিকার প্রদান করা হয়েছে সংবিধানের 15 নম্বর ধারায়। সংবিধানের 42তম সংশোধনী গৃহীত হয় 1976 খ্রিস্টাব্দে। অপারেশন ব্ল্যাকবোর্ড 1986 কোন শ্রেণীর প্রতিষ্ঠানের উপর জোর দেওয়া হয়েছে? অপারেশন ব্ল্যাকবোর্ডে প্রাথমিক বিদ্যালয়ের উপর জোর দেওয়া হয়েছে। সাক্ষরতার দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গের স্থান হলো 7ম। এটা আগের, কিন্তু এখনকারের যেটা সেটা আমার জানা নেই, মানে এটা আগের তথ্য অনুযায়ী 7ম, কিন্তু বর্তমানে সাক্ষরতার দিক দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের স্থান কত, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, এটা আমার জানা নেই। গ্রাম্য শিক্ষা কমিটি বা ভিইসি গঠিত হয় ভিলেজ এডুকেশন কমিটি। তো ভিলেজ এডুকেশন কমিটি গঠিত হয় মহিলাদের জন্য, মহিলাদের জন্য বলছি। গ্রাম্য শিক্ষা কমিটি বা ভিলেজ এডুকেশন কমিটি গঠিত হয় সর্বশিক্ষা অভিযানের জন্য। মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করার একটি উপায় হলো স্বনির্ভরতা। মনোচিকিৎসার একটি পদ্ধতি হলো সাইকোঅ্যানালাইসিস। শিখন হলো অর্জিত বা কৃত্রিম প্রক্রিয়া। ক্রীড়াভিত্তিক মনোচিকিৎসার পদ্ধতি কত প্রকার? ক্রীড়াভিত্তিক মনোচিকিৎসার পদ্ধতি 4 প্রকার। ট্যাট এর সম্পূর্ণ নাম কি? ট্যাট এর সম্পূর্ণ নাম হলো থিমাটিক অ্যাপারসেপশন টেস্ট। পাঠ্যক্রমের মৌলিক নীতিগুলি হবে দর্শনসম্মত। মনোযোগের বিচলন বা অস্থিরতা মাপার যন্ত্রের নাম হলো ম্যাসন ডিস্ক, MASSONDISK। পরিসংখ্যা বহুভুজ হলো এক ধরনের রৈখিক লেখচিত্র। পাঠ্যক্রম হলো এমনই উপাদান যার মধ্য দিয়ে বাস্তব জীবনের প্রতিফলন ঘটে। উক্তিটি করেছেন কিলপ্যাট্রিক। বাংলা অভিধান ও বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন
কেরি। অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার মনোভাব সৃষ্টি হয় 3টি। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।